সেটা কি জানেন? আমাদের অহংকার হচ্ছে জনগণের অহংকার, আমাদের অহংকার হচ্ছে জনপ্রিয়তার অহংকার, আমাদের অহংকার হচ্ছে জনসমর্থনের অহংকার। একজন নেতাকে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে তার একটাই প্রয়োজন, সেটা হলো অর্থের কোনো দরকার নাই, আছে শুধু জনগণ। আর এই জনগণেই পারে, এই জনগণেই যেহেতু সকল ক্ষমতার উৎস, এনারাই পারেন একজন নেতাকে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য সকল তাকে যে আরো উপরের দিকে নিয়ে যেতে হয় সেটা আপনারা ভালো করেই জানেন। তাই আমি আশা রাখবো আপনারা কোনো ষড়যন্ত্রের শিকার হবেন না। অনেক ষড়যন্ত্র চলছে, এ ষড়যন্ত্রের কোনো কাজ হবে না আমি মনে করি। আমি বিশ্বাস করি আগামী 18 সালে আপনারা আপনাদের প্রিয় নেতা রকনউদ্দিন বাবুল সাহেব যেভাবে ধানের শীষ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিল, সেই কম আগামী 2026 সালে ত্রয়োদশ নির্বাচনে আবারও রকনউদ্দিন বাবুল সাহেব আপনাদের সামনে ধানের শীষ মার্কা নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। এবং আপনারা সকলেই আদিতমারি এবং কালীগঞ্জ দুইটা থানা মিলে একটা আসন, আপনারা সকলেই তাকে আগামী দিনে কিভাবে আমরা সংসদে তাকে পাঠাতে পারবো সেই অঙ্গীকারবদ্ধ হব। তাই আসুন আমরা ষড়যন্ত্রে লিপ্ত না হই, সবাই একই পতাকা তলে, জাতীয়তাবাদী বিএনপির পতাকা তলে, ধানের শীষের পতাকা তলে এসে ধানের শীষের ছায়াতলে এসে আমরা রকনউদ্দিন বাবুল সাহেবের হাতকে শক্তিশালী করি। তাই আমি মনে করব আপনারা বিভিন্ন বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, আপনারা বিভ্রান্তে কান দিবেন না। আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব, আমরা যে কাজ করেছি, আমি কিছুক্ষণ আগে বলেছি আমাদের একটা অহংকার আছে, সেটা কি? জনগণের অহংকার। এইটাই হলো সবচেয়ে বড় অহংকার। একজন নেতার জন্য আর কি পাওনা হইতে পারে? নেতা, আমি মনে করি আমি তার সহধর্মিণী হিসেবে আমি বলতে চাই, আমি আমার নেতার সঙ্গে, ও যেমন আপনাদের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে, আমিও সেইভাবে তার সঙ্গে জীবনটাকে উৎসর্গ করে দিতে চাই ইনশাআল্লাহ। আপনারা নেতার সঙ্গে দেখা করতে পারবেন না, কিন্তু আমাকে পাবেন। তার কারণ আমি একটা কলেজের প্রিন্সিপাল, আমিও জনসেবার সঙ্গে জড়িত। যে একটা প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্ব দেয় সেও জনসেবা জানে। অতএব আপনাদের কোনো ভয় নাই। আপনারা যদি তাকে না পান, আমার সামনে গিয়ে কথা বলে, আমার মনে হয় অনেকেই জানেন আমি 2009 সালে এসেছিলাম, আমি 14 সালে এসেছিলাম, আমি 18 সালে এসেছিলাম। আমার অনেকেই আছেন এখানে, আমি মহিলা সমাবেশ করেছি প্রতিটা ওয়ার্ডে। এবং আপনারা রকনউদ্দিন বাবুল সাহেবকে, বিশেষ করে আপনাদের প্রিয় নেতাকে আপনারা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছিলেন। তাই আমি মনে করি আমি আমার বক্তব্য বাড়াবো না। আপনারা অনেক অধীর আগ্রহে আপনাদের এই প্রধান অতিথির কথা শোনার জন্য এখানে বসে আছেন। আমি আবারও যারা বিশেষ করে চলবলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত যে কর্মী সভার যে আয়োজন যারা করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমি আবারও আপনাদের কাছে আশা করব যে আপনাদের কাছে আমি আহ্বান রাখব, আগামী এই 26 সালের যে নির্বাচন হবে, তারুণের অহংকার তারেক জিয়ার যে ধানের শীষের পক্ষে যে ভোট হবে, সেই ভোটে আপনারা রকনউদ্দিন বাবুল সাহেবের হাতকে শক্তিশালী করবেন। আমাদের স্বপ্নদ্রষ্টা, আমাদের রাজনৈতিক অভিভাবক, যিনি আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই। তার হাতকে শক্তিশালী করতে গেলে আমাদের রকনউদ্দিন বাবুল সাহেবের হাতকেও শক্তিশালী করতে হবে। আমি আহ্বান রাখবো, আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি সকলের কাছে দোয়া চেয়ে আগামী দিনে রকনউদ্দিন বাবুল সাহেবকে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদে পাঠিয়ে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে আবার সাইবেদের আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ প্রিয় ভাবিকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমরা আমাদের সমাবেশের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে শত ব্যস্ততার মাঝেও আজকের এই কর্মী সমাবেশে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে এসে সময় দিয়েছেন। এজন্য চলবলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। চলবলার মাটি রকুনউদ্দিন বাবুল মহোদয়ের ঘাঁটি, রকুনউদ্দিন বাবুল মহোদয়ের ঘাঁটি চলবলার মাটি, চলবলার মাটি ধানের শীষের ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি চলবলার মাটি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি, গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক শিল্পপতি, আমার রাজনৈতিক অভিভাবক, লালমনিরহাট জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির বিপ্লবী সহ সভাপতি, কালীগঞ্জ চাঁদিতমারি ধানের শীষের সুযোগ্য কাণ্ডারি, কালীগঞ্জ চাঁদিতমারি আগামী দিনে উন্নয়নের সুযোগ্য কাণ্ডারি, দেশ নায়ক জনাব তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহধন্য আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল মহোদয়ের বিশ্বস্ত সহযোদ্ধা, জনপ্রিয় জননন্দিত জননেতা জনাব রকুনউদ্দিন বাবুল মহোদয় এই পর্যায়ে বক্তব্য রাখবেন। জনপ্রিয় জননন্দিত জননেতা জনাব রকুনউদ্দিন বাবুল মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। চলবলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশ, এই সমাবেশে সভাপতিত্ব করছেন সেনাশীষ মাসুদ রানা, অন্যতম নেতা চলবলা ইউনিয়ন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু বিধানচন্দ্র রায়। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ। আরও আমাদের মাঝে উপস্থিত আছেন গরুড় ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব গজরউদ্দিন পাটোয়ারি। মঞ্চে উপবিষ্ট আছেন আমার পূর্বেই বক্তব্য দিয়েছেন আমার সহধর্মিণী অধ্যক্ষ আনোয়ারা বেগম সহ এই কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং চলবলা ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন, চলবলা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত চলবলাবাসী, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি চলবলা ইউনিয়ন নেতৃবৃন্দদেরকে যে তারা যদিও একটি কর্মী সমাবেশের আয়োজন করেছে, এটি জনসভায় রূপ নিয়েছে। দীর্ঘ সময় নেতৃবৃন্দরা কথা বলেছেন। আপনারা ধৈর্য সহকারে দীর্ঘ সময় নেতৃবৃন্দদের কথা শোনার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে সকালে আমার রাজনৈতিক কাজে সকালের ফ্লাইটে ঢাকায় গিয়েছিলাম। আপনাদের এই কর্মী সমাবেশের জন্য আমি আবারও সন্ধ্যার 6টার ফ্লাইটে এই কর্মী সমাবেশে যোগদান করার জন্য আমি ছুটে এসেছি।
অনেক কথা হয়েছে, আমি সংক্ষেপ বলবো, তার কারণ অনেক মুরব্বীরা আমার সামনে আছে। হালকা হালকা একটু কি এখন কুয়াশা পড়ে দেয় না, আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আমি একটু দেশের কথা বলতে চাই। আমাদের প্রিয় দেশ বাংলাদেশ 1971 সালে আপনার স্বাধীন হয়েছে। যে উদ্দেশ্যে আপনার স্বাধীনতার যুদ্ধে দলমত নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ জনতার রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করা হয়েছিল। সে স্বাধীনতার স্বাদ আমরা কি পেয়েছি? গণতন্ত্র কি আপনার প্রতিষ্ঠিত হয়েছিল? এই গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে। গণতন্ত্রকে হরণ করে বারবার দেশে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান 1971 সালে দেশের স্বাধীনতার ঘোষণা কিন্তু আমার দলের প্রতিষ্ঠাতা দিয়েছিলেন, আপনারা জানেন। এই জন্য আমার প্রিয় নেতাকে আপনার উপাধি দেওয়া হয়েছে ঘোষক জিয়া হিসাবে। উনি একজন আর্মি অফিসার ছিলেন, একজন সেনা অফিসার ছিলেন। জীবন বাজি রেখে দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে উনি চাকরি ছেড়ে দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেই সময় স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো কেউ ছিল না বাংলাদেশে। রাষ্ট্রপতি সেই সময় সেই মেজর জিয়াউর রহমান উনি ঘোষণা দিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পরে উনি আবার ব্র্যাকে ফিরে গিয়ে চাকরিতে জয়েন করেন। দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো। শেখ মুজিবুর রহমান রাষ্ট্রনায়ক হলো। কি দেখলাম আমরা? আমি তো ইতিহাসে পড়েছি, বইয়ে পড়েছি। তার কারণ সেই সময় আমার জন্ম 1971 সালে আমার জন্ম, আর এটা হলো কি আপনার 2025 সাল। 54 বছর চলছে। দেশের বয়স 54 বছর, আমার বয়স কিন্তু 54 বছর। আমি আপনাদের মুরব্বীদের কাছে শুনেছি, বইয়ে পড়েছি। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, বাকশাল কায়েম করা হয়েছিল। কি মানুষের দুর্বিষহ জীবন, যে লক্ষ্যে মানুষ দেশ স্বাধীন করেছিল সেই লক্ষ্য অর্জন না হয়ে দেশে হাহাকার অবস্থা, দুর্ভিক্ষের দেখা দিয়েছিল সেই 1975 সালে। তারপর আমরা কি দেখলাম? এই দেশে যখন একটি অস্থিতিশীল অবস্থা 1975 সালে যখন শেখ মুজিব নিহত হন, সিপাহী জনতা আবারও ঐক্যবদ্ধ হয়ে আমার প্রিয় নেতা শেখ জিয়াউর রহমানকে আবারও এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য সামনে নিয়ে আসে। আমার প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসীন হয়ে উনি
গণভোটের ব্যবস্থা করেন, যে তার পক্ষে মানুষের রায় আছে কিনা, গণভোটের ব্যবস্থা করে সেই রায় নিয়ে উনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হন। স্বল্প সময়ের মধ্যে উনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন। এই ফ্যাসিস্ট সরকার যে শেখ হাসিনা, শেখ রেহানা তখন কিন্তু ইন্ডিয়া থাকতেন, ভারতে থাকতেন। আপনার দু বোনকে কিন্তু আমার প্রিয় নেতা জিয়াউর রহমান এই দেশে নিয়ে আসেন, তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেন, বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করেন, এবং এই দেশে যখন দুর্ভিক্ষ দেখা দেয় উনি সেই চীন থেকে উন্নত প্রযুক্তি, কৃষি প্রযুক্তি নিয়ে এসে, স্যালো মেশিন নিয়ে এসে, আজকে যে আমরা স্কিমের কথা বলি, সেই স্কিমের ব্যবস্থা, স্কিম কিন্তু আপনার সেই সময় শুরু হয়। আগে একজন মাটিতে আপনার আউশ ধান ফলতো আপনার 1 মণ, 1.5 মণ, 2 মণ, 2.5 মণ, এই মুরব্বীরা বলতে পারবেন। আর এখন একজন মাটিতে ধান ফলে কি 25-30 মণ। এখন অভাব আছে, জনসংখ্যা তো বাড়ছে নাকি, জনসংখ্যা তো আপনার কয়েক গুণ হয়ে গেছে, 2-3 গুণ হয়ে গেছে, তাই না, সেই সময়ের তুলনায়। কিন্তু অভাব কিন্তু নাই। আমরা অভাব দেখেছি, মানুষের কি কষ্ট, একবেলা খেলে 2 বেলা মানুষ খেতে পেত না, এরকম একটা অবস্থা ছিল। সেই লোকটি আপনার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দেশকে যখন আপনার উন্নয়নশীল দেশের সঙ্গে তাল মিলিয়ে যখন চলা শুরু করলেন, তখনই আসলো দেশের ভিতরে এবং বাহিরে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সেই কিছু বিপদগামী সৈনিকের হাতে চিটাগাং সার্কিট হাউসে উনি শহীদ হন। তারপর উনি মারা যাওয়ার পরে দেশে সরকারের পরিবর্তন, তারপর আসলো স্বৈরশাসক। তখন আমার প্রিয় নেতার সহধর্মিণী, প্রিয় সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2টি সন্তান, এতিম সন্তানদেরকে উনি নিয়ে সংসারের কাজে যখন ব্যস্ত, তখন এদেশের মানুষ মনে করলো যে আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়। তাকে যখন প্রস্তাব দেওয়া হলো, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজি হয়ে দেশের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে, দেশের জনগণের কল্যাণের কথা ভেবে উনি রাজনীতিতে আসলেন। দেশের সেই 9টি বৎসর রাজপথে আন্দোলন সংগ্রাম করে স্বৈর শাসকের পতন ঘটিয়ে আবারও দেশে গণতন্ত্র আপনার পুনঃপ্রতিষ্ঠিত করলেন। এটি সত্য না মিথ্যা? যখন এই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে, যখন এই সুষ্ঠু নির্বাচন হয়েছে তখনই বিএনপি ক্ষমতায় এসেছে। তারপর আমরা কি দেখলাম? 111-এর সরকার, 111-এর সরকার এসে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে একটি ভোটের মাধ্যমে, কি আপনারা জানেন, আমাদের নেত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের অবৈধ কাজগুলো যদি ক্ষমতায় আসার পরে এগুলো ক্ষমা করে দেয় তাহলে আর কি আপনার ক্ষমতায় তাকে নিয়ে আসবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু রাজি হননি। শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়ার পর সে রাজি হওয়ার কারণে তাকে ক্ষমতায় নিয়ে আসে। সে আসার পরে এই 17টি বৎসর আমরা ফ্যাসিস্ট সরকারের শাসন ব্যবস্থা তো আমরা নিজে দেখলাম, তার পতনও আমরা দেখলাম নাকি। আর এই 17 বৎসর ফ্যাসিস্ট সরকারের আমলে আমি আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনের মাধ্যমে আমি 3টি ভোট করেছি। সেই ভোটের ব্যাখ্যা তো আমাদের নেতৃবৃন্দরা দিয়েছেন, আপনারাও সকলেই আপনার জানেন।
সেই 2009 সাল, 14 সাল, 2018 সাল। যদি ভোট সুষ্ঠু হতো আর কি আপনার, তাহলে নির্বাচনের কি জয়ের ফলাফলটা আমাদের ঘরে আসতে হতো, তাই না? এই দীর্ঘ সময়, দীর্ঘ পথ চলা রাজনৈতিক মাঠে আপনাদেরকে সাথে নিয়ে, আমি যেমন আপনার এই আদিতবাড়ি কালীগঞ্জের 16টি ইউনিয়নের 72, 144টি ওয়ার্ড, প্রতিটি গ্রাম গঞ্জে, প্রতিটি পাড়ায় পাড়ায় আমি যখন যেমন হেঁটে বেরিয়েছি, মানুষের সুখ দুঃখের পাশে থাকার চেষ্টা করেছি, বিভিন্ন সমস্যাগুলোর কথা মানুষের কাছে, আপনাদের কাছে শুনেছি, চিহ্নিত করেছি। কিন্তু আমার করার কিছু ছিল কি আপনার ব্যক্তিগতভাবে এটি সম্ভব, উন্নয়ন করা সম্ভব, কিন্তু আমি সমস্যাগুলো কিন্তু সব জানি এবং চিহ্নিত করতে পেরেছি। অনুরূপভাবে আমি মনে করি এই দীর্ঘ সময়ে আমার সম্পর্কেও আপনাদের জানা আছে, আমিও আপনাদের একজন পরীক্ষিত মানুষ। আমার সঙ্গে আপনারা যদি দেখা করতে চান, কোনো মাধ্যম লাগে না, কোনো নেতাকে নিয়ে যেতে হয় না, সর্বজন আমাকে যে কোনো সময় যে কোনো বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলেছি, যে কোনো বিষয়ে গিয়েছেন, আপনাদেরকে আমি কিছু দিতে না পারলেও অন্তপক্ষে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি, আমার সাধ্য মতো সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি যে কথাটি বলবো যে এই দীর্ঘ সময় আমরা উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকার মানুষ, বিশেষ করে নেতৃবৃন্দরা বলেছেন আপনাদের চলবলা ইউনিয়ন, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট এটি করুণ অবস্থা। পার্শ্ববর্তী ইউনিয়ন কমলাবাড়ি, গরুল ইউনিয়ন, এগুলো সব আমার চেনা। দীর্ঘ সময় আওয়ামী লীগের যে এমপি মন্ত্রী ক্ষমতায় ছিল আপনার এই আসনে, সে তো আর জনগণের ভোটে আপনার নির্বাচিত হয় নাই, এই জন্য তার কোনো আপনার জবাবদিহিতা ছিল না। জবাবদিহিতা না থাকার কারণে আপনাদের কাছে তাদেরকে আসতে হয় নাই। সেই সময় আমি লক্ষ্য করেছি, আপনারাও লক্ষ্য করেছেন, যে এই ভোটবিহীন মন্ত্রী যখন কোনো এলাকায় যেত, ওই সামনে একটা পুলিশের গাড়ি আর আপনার তার গাড়ি ছাড়া কোনো লোক লক্ষ্য করা যেত না। তার কারণ আপনারা তো তাকে ভোট দেন নাই। জনগণ যদি আপনার আমাকে সমর্থন না দেয়, ভোট না দেয়, আমি যদি আপনারা যদি কেউকে ভোট না দেন, সে আসতে কিন্তু তার পাশে যেতেও আপনাদের মন চাবে না। সেটি কিন্তু হয়েছে। আমি আপনাদেরকে দেওয়ার কোনো ক্ষমতা নাই, ছিল না। এরপরেও আমি যদি কোথাও গিয়েছি কোনো প্রোগ্রামে, আমি আপনাদের অনেকের সঙ্গে আমি দেখা করতে পেরেছি, অনেকের সাক্ষাৎ পেয়েছি আমি আপনার। এটি হলো ভালোবাসা, এটি হলো মানুষের আন্তরিকতা, এটি হলো মানুষের কি মহব্বতের বিষয়। তা আমি যে কথাটি বলতে চাই, যে দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের কারণে বারবার আমাকে আপনারা সমর্থন দিয়েছেন। আমিও যেমন জীবনের একটি দীর্ঘ সময় আপনাদের ম্যান্ডেট পাওয়ার পরেও আমি ক্ষমতা যেতে পারি নাই, দীর্ঘ সময় আমার ব্যয় হয়েছে। আপনারাও অনেক কষ্ট করেছেন, আমি আপনাদের প্রতি কাছে ঋণী, আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তা আমি যে কথাটি বলতে চাই, যে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখন কিন্তু সৃষ্টি হয়েছে। আগামী যে 2026 সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে
জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনটি কি আমরা তো সুষ্ঠু নির্বাচন হবে এটা তো আশা করি নাকি? আশা করি এবং বিশ্বাস করি। তো এই নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, 16টি ইউনিয়ন, 4,20,000 ভোটার। আমার শত ইচ্ছা থাকলেও এই সময়ের মধ্যে আমি কিন্তু কয়জন লোকের সঙ্গে দেখা করতে পারবো, সবার কাছে আমি বসতে পারবো না। আমি আপনাদেরকে শুধু এইটুকুই সংবিধানের নিবেদন জানাবো যে আপনারা আজকে এই কর্মী সমাবেশ থেকে আপনারা শপথ নেবেন, সিদ্ধান্ত নেবেন যে আপনারা প্রত্যেকে বাবুল সেজে আপনারা নিজে ধানের শীষের প্রার্থী সেজে জনগণের কাছে আপনারা ভোট চাবেন এবং ভোট প্রার্থনা করবেন। আমি শুধু আপনাদেরকে এইটুকু কথা দিয়ে যাচ্ছি যে আজকে আমার ডাকে যেমন আপনারা সকলে এসেছেন, আপনাদের সমর্থন, আপনাদের ম্যান্ডেট নিয়ে যদি আমি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, আর যদি আপনাদেরকে সাথে নিয়ে এলাকার যদি উন্নয়ন না ঘটাই, তাহলে পরবর্তীতে কি আমার ডাকে আপনারা আসবেন, সাড়া দিবেন? অনুরূপভাবে কিছু বিভ্রান্তি করা হচ্ছে আপনার, এই যে অনেকের মনে কিন্তু আপনাদের এখনো নমিনেশন নিয়ে কিন্তু আপনার সংজ্ঞা জাগে, প্রশ্ন জাগে, আর একটি দল রয়েছে আপনাদের মনে বিভিন্ন সময় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। আমার সম্পর্কে আপনারা জানেন, মামলা মোকদ্দমার কথা শুনেছেন নেতৃবৃন্দের কাছে। আমি এমন একটি মানুষ, আমি প্রতিহিংসার রাজনীতি করি না। আমি যদি প্রতিহিংসার রাজনীতি করতাম তাহলে এই এলাকায় 5ই আগস্টের পরে অনেক অনেক মামলার সৃষ্টি হতো। সেটি কিন্তু হয় নাই, সেটি হয়েছে। তা আমি যদি সেই কষ্টগুলো যদি আমি মাফ করে দিতে পারি, তাহলে আজকে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে আমি এখান থেকে এই আহ্বান জানাচ্ছি, এই মঞ্চ থেকে, যে আসুন মানুষকে আর বিভ্রান্ত না করে আমরা একই দলের রাজনীতি করি, একই সংগঠন করি। আসুন সকলে কাঁধে কাঁধ মিলে ধানের শীষের কাজ করি। দীর্ঘ সময় যাবৎ এই আসনটি আপনার সেই 79 সালে আপনার আমাদের সাবেক এমপি মুজিবুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে এমপি হয়েছিল। সেই 79 সাল থেকে আজকে 2025, ওই পাশে ধরেন আপনার 21 বছর, এর পাশে 46 বছর যাবত ধানের শীষের এমপি আমরা পাই নাই। একটা সুযোগ এসেছে আমাদের, আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি, আমরা যারা ধানের শীষের রাজনীতি করি, আমরা যারা জিয়ার সৈনিক, আমরা সকলেই এই সময়টায় সকল ভেদাভেদ বলে আমরা কাঁধে কাঁধ মেলে ঐক্যবদ্ধ হয়ে এই আসনটি আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভাই তারেক রহমান, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামী দিনের রাষ্ট্রনায়ক, তার হাতে শুধু এই আসনটি আপনার তুলে দেওয়া না। আমি মনে করি যদি সকলে কাঁধে কাঁধ মেলে কাজ করি আমরা জিয়ার সৈনিকরা, তো বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস হবে আর কি আপনার, যে এত ভোটের ব্যবধানে আমরা এই আসনটি তুলে দিতে পারবো, যেটা রেকর্ড হবে। তা আমি আপনাদের যে কথাটি বলে শেষ করব, যে এই অঞ্চলটি দীর্ঘ সময় যাবত আপনার এত বড় পরিধির রাজনীতিতে কেউ ছিল না। না না, এই অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল। এই বৃহৎ দলের ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের এই অঞ্চলে কয়েকটি ইউনিয়নের মধ্যে কি কেউ প্রার্থী ছিল ইতিপূর্বে? তা আমি তো মনে করি যে এটি আপনাদের গর্ব,
আসছে আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আমার মতো আপনাদের একজন ভাইয়ের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বাস থেকে আস্থা রেখে ধানের শীষ প্রতীক 2018 সালে তুলে দিয়েছে। আপনারা বিশ্বাস রাখবেন যে আগামী 2026 সালের এই জাতীয় সংসদ নির্বাচনেও যে নির্বাচন অনুষ্ঠিত হবে আপনার ফেব্রুয়ারির প্রথমার্ধে, অল্প সময়ের মধ্যেই মনোনয়নপত্র ঘোষণা হবে এবং আপনারা দোয়া রাখবেন যে এবারও আমি আপনাদের সামনে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হব। এটি তো আমি মনে করি আপনাদের গৌরব, আপনাদের অহংকার। আমি শুধু প্রার্থী না, আপনারা মনে করতে হবে যে আপনারা সকলেই এই এলাকার একজন আপনার প্রার্থী বাবুল সেজে আপনারা কাঁধে কাঁধ মেলে কাজ করেন, তাহলেই সম্ভব হবে এলাকার উন্নয়ন ঘটানো। আর কি আপনার ক্ষমতা না থাকলে ব্যক্তিগতভাবে কি আমি যদি 1000 কোটি টাকার মালিকও হই সম্ভব হবে? কোনোদিনই আপনার সম্ভব হবে না। তা আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না, আর মনোনয়ন নিয়ে বিভ্রান্ত হবেন না। রাজনীতিতে তো আপনার ষড়যন্ত্র বলতে তো একটা কথা আছে, হতেই পারে, কি তাই না? এইটাকে আপনারা আর কি কান দেবেন না। আরেকটি বিষয়, আমাদের এই জেলা বিএনপির যিনি অভিভাবক, এই জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ কাসনুল হাবিব দুলু ভাই, উনি এই বিভাগের আমাদের রংপুর বিভাগের নেতৃত্ব দেন। উনি এমপি হলে আমরা কি আশা করি উনি মন্ত্রী হবেন, তাই না? তা আমরা যদি এই জেলা থেকে যদি 3টি আসন যদি আপনারা যদি তাকে দিতে না পারেন কি, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে উনি তো প্রশ্নের সম্মুখীন হবেন কি যে নিজ জেলায় উনি 3টি আসন দিতে পারলো না, তাই না? তো এই জন্য তো আমাদের কর্তব্য যে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে আমাদের এই প্রিয় নেতাকে যদি আমরা উপরে দেখতে চাই, তাহলে লালমনিরহাট এই জেলার 3টি সংসদীয় আসনের জন্য আমরা তার নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিতে পারি। তা আমি আমার বক্তব্য দীর্ঘ না করে পরিশেষে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের মঙ্গল কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।